আগের দিন আমরা আলোচনা করছিলাম কি যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি কি সেগুলো আমরা আলোচনা করছিলাম। আজকে আলোচনা করব নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এই নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কি, যে একে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উচ্চ গতিতে সৃষ্ট ভূমিরূপ, একটা হচ্ছে মধ্য গতিতে সৃষ্ট ভূমিরূপ, আর একটা হচ্ছে তোমার নিম্ন গতিতে। এই তিনটা পর্যায়ে তিনটা ভূমিরূপ গঠিত হয়। তোমাদের কোশ্চেন আসতেই পারে যে নদীর মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা করো, এটা একটা কোশ্চেন আসতে পারে, এটা আসে। বা তোমাদের এরকম বলতে পারে যে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা করো। তার আগে বলে রাখি, এই নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আর নদীর এই যে গতিগুলো থাকে, নদীর যে জীবন, একটা গল্প বললে তোমরা ভালো করে বুঝতে পারবে। নদীর জীবন আর আমাদের জীবন এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের এমন একটা সময় থাকে যখন আমরা কি করি, যে তাড়াহুড়ো করি বা চঞ্চল অবস্থায় থাকে। দেখবে যে 5 থেকে যারা 10 বা 12 ক্লাসে পড়ে ছেলে মেয়েরা, তারা খুব চঞ্চল হয়। কিন্তু এই উঠলো, কিছু খাবার দাও মা, টিউশন যাব, এই টিউশন গেল, আবার টিউশন থেকে বাড়ি আসলো, বাড়ি এসে কিছু খেয়ে দিয়ে আবার স্কুল গেলে, স্কুল থেকে আবার বাড়ি এসে আবার চলে গেল টিউশনে, টিউশন থেকে আবার বাড়ি আসলো, বাড়ি থেকে আবার চলে গেল খেলতে, খেলাধুলা হয়ে গেল, সন্ধ্যাবেলায় আবার বাড়ি আসলো, বাড়ি এসে কিছু খেয়ে দিয়ে আবার পড়তে বসলো। আবার যে সকাল হলো বা সকালে টিউশনগুলো, টিউশন থেকে আসলো, বাড়িতে বললো কিছু কাজ আছে, তাড়াতাড়ি বলো, আমাকে স্কুল যেতে হবে, তাড়াতাড়ি বলো। তো তাড়াতাড়ি কিছু কাজ করে নিয়ে আবার স্কুল যায়। তো তারা কি হয় যে এই সময়টা তাদের খুব চঞ্চল হয়। তারপর এমন একটা সময় আসে যে যখন জীবনের গতিবেগটা আমাদের একটু কমে যায়। যখন আমরা কলেজে বা ইউনিভার্সিটিতে যাই, তখন কি হয় যে তখন আর সেই চঞ্চলতা থাকে না, সেই গতিবেগ থাকে না, কমে যায়। তখন আমরা কি করি, যে বিভিন্ন ধরনের চাকরি, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ তোমার পুলিশ, আইপিএস, ইউপিএসসি যারা করে, আইএস, আইপিএস, বিভিন্ন ধরনের চাকরির জন্য কি করে, যে তারা এই নলেজটাকে সংগ্রহ করেছিল ক্লাস 5 থেকে 12 পর্যন্ত, সেটাকে আবার কাজে লাগিয়ে, সেটাকে আবার সেগুলো চর্চা শুরু করে তারা বিভিন্ন চাকরির জন্য কি করে ঘুরে মানে পড়াশোনা শুরু করে, সেই নলেজটাকে কাজে লাগিয়ে। ঠিক নদীরও জীবনটা যেন সেরকম। উচ্চ গতিতে নদী গতিবেগ এত বেশি থাকে যে যেমন 5-এ বাচ্চারা চঞ্চল অবস্থায় থাকে, সেরকমই চঞ্চল অবস্থায় থাকে। সেখানে যে তারা কিছু নলেজ গ্রহণ করতো, ঠিক সেরকমই নদী তার এই অবস্থায় কিছু মানে নুড়ি, বালি, কাকর এগুলো কিছু সঞ্চয় করে, ক্ষয়ের সাথেও সঞ্চয় করে। তো এখানে তার গতিবেগটা খুব বেশি থাকে। তারপর তোমার মধ্যগতিতে কি হয়, নদীর যে স্পিডটা, জলপ্রবাহটা, গতিবেগটা সেটা কমে যায় আমাদের জীবনের মতোই। তখন সেখানে যে সে নুড়ি, বালি, কাকরগুলো ক্ষয় করে নিয়ে এসেছিল উচ্চ গতি থেকে, সেগুলোকে কাজে লাগিয়ে এই মধ্যগতিতে সে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠন করতে থাকে। যেমন আমাদের জীবনে আমরা কি করি, 5 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করে কিছু সেই নলেজটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের গ্রুপ ডি চাকরি, বিভিন্ন ধরনের চাকরিতে আমরা কি করি, পড়াশোনা করে, স্টাডি করে বিভিন্ন ধরনের চাকরি করি বা জীবনকে গঠন করার জন্য সেগুলো কাজে লাগাই। তো নদী কি করে, উচ্চ গতিতে সেই জিনিস যে বা নুড়ি, বালি, কাকরগুলো নিয়ে আসছিল, এখানে সেগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠন করে। আবার যখন আমাদের বার্ধক্য অবস্থা আসে, যখন এমন একটা বয়স আসে যে জীবন গঠন করার পর
আর চলতে পারি না, মানে ঠিকঠাক চলতে পারি না। নদীও ঠিক সেরকমই নিম্ন গতিতে, নদীর গতিবেগ বিলকুলই থাকে না, একদমই থাকে না। লো ব্যাটারি চার্জ যদি না থাকে তো মোবাইল চলবে না। ঠিক সেরকমই লো ব্যাটারিতে চলে আসে, তখন কি করে যে এত পয়সা কামাইছি, কিছু বাড়ি ঘর টাওয়ার বা কিছু বানাইনি, সেরকম নিম্ন গতিতে নদী কি করে, অনেক কিছু তো হলো, এবার কিছু করা যাক। তো এখানে বিভিন্ন ধরনের বড় বড় ভূমিরূপগুলো তৈরি করে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে নদীর মধ্যগতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বা নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা কিন্তু তোমাদের 2024-25 মাধ্যমে খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 100% আসতে পারে, চান্স আছে। তাহলে উচ্চগতিতে সৃষ্ট ভূমিরূপগুলো কি কি? যদি তোমাদের বলে যে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আসে, তাহলে তোমরা এখানে যে কয়টা আছে তার মধ্যে 3-4টা তুলে ধরবে। যেমন প্লাবন ভূমি, স্বাভাবিক বাঁধ, বদ্বীপ, 3টা হয়ে গেল। এখান থেকে নিয়ে নেবে তোমার নদী বাঁক আর অশ্বক্ষেত্র হ্রদ, এই 5টা। যদি সঞ্চয় কার্যের ফলে আসে তাহলে এই 5টা তোমরা নিয়ে নেবে। আর যদি বলে মধ্যগতিতে, তাহলে মধ্যগতিতে তোমার নিবে এখান থেকে হলো এই অশ্বক্ষেত্র হ্রদ আর নদী বাঁক বা মিয়েন্ডার, এটা কিন্তু ক্ষয় কার্যের ফলেও সৃষ্টি, আবার সঞ্চয় কার্যের ফলেও সৃষ্টি। তো এই 2টা নিবে। এখান থেকে প্লাবন ভূমি নিবে, পল্লবঞ্জনী, এই 1 2 3 4, এই 4টা নিয়ে নেবে। এই 4টা নিয়ে এটা হবে মধ্যগতি। এই যদি মধ্যগতিতে আসে তাহলে এই 4টা লিখবে। তাহলে আমরা এক এক করে আলোচনা করব। উচ্চগতির সৃষ্ট ভূমিরূপ কি? প্রস্তরখণ্ড। তাহলে উচ্চগতিতে প্রস্তরখণ্ডটা কি? যে উচ্চগতিতে নদীর প্রধান কাজ কি? যে ক্ষয় করা। এই নদীর কাজ ক্ষয় সাধন। তো এই ক্ষয় সাধনের সময় কি হয় যে কিছু কিছু ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে প্রস্তরখণ্ড বা যে ভূমির উপর ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চিত হয়ে যে ভূমির উপর সৃষ্টি করে তাকে বলা হয় প্রস্তরখণ্ড। প্রস্তরখণ্ড কাকে বলে বা এটা জিনিসটা কি? যখন নদীর উচ্চ গতিতে নদী কি করে, ক্ষয় করে, তো ক্ষয় করার ফলে সেখানে মেন কাজ কিন্তু উচ্চ গতিতে ক্ষয় করা। এতে ক্ষয়ের ফলে কিছু ক্ষয়িত পদার্থ সঞ্চিত হয়ে এই যে ভূমির উপর সৃষ্টি করে তাকে বলে প্রস্তরখণ্ড। পলসংখ্যটা কি? পলসংখ্যটা কিছু না, যখন এটা ধরো তোমার পার্বত্য অঞ্চল, এটা সমভূমি অঞ্চল, এটা সমান। তো এই পার্বত্য অঞ্চল থেকে যখন নদী নিচের দিকে নেমে আসে তখন তার গতিবেগ, এখান থেকে তুমি স্পিড আসলে এখানে কি থামবে? অবশ্যই থামবে। তাহলে এখানে গতিবেগটা কমে যায়। এখানে গতিবেগটা কমার কারণে কি হয়, যেখানে বিভিন্ন ধরনের যে নুড়ি বালি তার সাথে ভেসে আসছিল, নদীর সাথে বাহিত জলবাহিত বা জলের সাথে যে বাহিত নুড়ি বালি কাকরগুলো, সেগুলো সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার, এরকম ত্রিকোণাকার বা ওটা পরে বলবো, যে ত্রিকোণাকার যে ভূমির উপর সৃষ্টি করে তাকে তখন পল্লসংখ্য বলে। পল্লসংখ্য কাকে বলে? যে নদীর উচ্চ পার্বত্য অঞ্চল থেকে নিম্ন দিকে বা যেটাকে বলা হয় ভূমির সমতল ভূমির দিকে, যখন সমতল ভূমির দিকে নদী বয়ে আসে বা প্রবাহিত হয় তখন নদীর গতিবেগ কি হয়, হঠাৎ কমে যায়। এই কমে যাওয়ার কারণে তার সাথে যে বিভিন্ন ধরনের নুড়ি বালি বা বালি বাহিত পদার্থগুলো সেগুলো সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার ভূমিরূপের সৃষ্টি করে তাকে বলা হয় পল্লসংখ্য। ক্লিয়ার? তারপর চলে আসবে মধ্যগতি। নদীচরটা কি? যে নদী গর্ভে যখন ক্ষয়িত পদার্থগুলো সঞ্চিত হয়ে যে চরের সৃষ্টি করে তাকে বলা হয় নদীচর। এখানে তোমাদের একটা শর্ট কোশ্চেন আসতেই পারে কি, যে পৃথিবীর বৃহত্তম নদীচর কোনটি? তখন তোমাদের বলতে হবে আসামের ব্রহ্মপুত্রের মাজুলী হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদীচর। তাহলে নদীচর কাকে বলে? যে মধ্যপ্রবাহে
মধ্যপ্রবাহে নদীর ক্ষয়জাত নদীগর্ভে ক্ষয়জাত যে পদার্থগুলো থাকে, এই ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চিত হয়ে যে চরের সৃষ্টি করে। মধ্যপ্রবাহে নদীগর্ভে ক্ষয়জাত পদার্থগুলি সঞ্চিত হয়ে যে চরের সৃষ্টি করে তাকে নদীচর বলা হয়। আর পৃথিবীর বৃহত্তম নদীচর হলো আসামের ব্রহ্মপুত্রের মাজুলী, মনে থাকবে। তারপর বেনি নদী, এই জিনিসটাই নদীচরটাই যখন এই মধ্যগতিতে নদীতে কি হয়, চরের এই চর যে সৃষ্টি হয়, চরের সংখ্যা যখন বেড়ে যায়, বেড়ে যাওয়ার কারণে এই নদী চলতে থাকে। তো এই কি করে, এই নদীটা জলটাকে সমান অংশে, এরকম সমান অংশে বিভক্ত করে বয়ে নিয়ে যায়। তাহলে মধ্যগতিতে নদীর চরের সংখ্যা বেশি হলে বা বেড়ে গেলে নদী তার জলকে সমানভাবে বিভক্ত করে বয়ে নিয়ে যায়, তাকে বলা হয় বেনিনী নদী। ক্লিয়ার? তারপরে চলে আসলো নদীবাগ বা মিয়েন্ডার। এই নদীবাগ বা মিয়েন্ডার, এখানে কনফিউশন হয়ে যায় ছেলে মেয়েগুলো অনেক সময়। এই নদীবাগ মিয়েন্ডারটা কি, যে এটা ক্ষয়জাত একটা ভূমিরূপ, আবার সঞ্চয়জাত ভূমিরূপ, এটা দুটাই ভূমিরূপ। ওখানেও তোমরা লিখতে পারবে, এখানে লিখতে পারবে। বাস এখানে যখন তোমরা লিখবে তখন বলতে হবে যে নদীর মধ্যগতির একটি উল্লেখযোগ্য সঞ্চয়জাত ভূমিরূপ হলো নদীবাগ বা মিয়েন্ডার। এই নদীবাগটা কি সেখানে আমরা আলোচনা করছি, আবার আলোচনা করে দিচ্ছি আমি। নদীবাগটা হলো কি, যে যখন নদীর আঁকাবাঁকা অংশটাকে নদীবাগ বলা হয়। কারণ নদী যখন মধ্যগতিতে চলে আসে, নিম্ন প্রবাহে বা মধ্যগতিতে আসে, তখন জলের কি হয়, যে নদীর গতিবেগটা কমে যায়। এই নদীর গতিবেগ কমার কারণে কি হয়, যে যখন নদীটা এখানে চলে আসলো, তো গতিবেগটা কমে, এখানে একটা ভূমিরূপ আছে। তো এই কি করে, এই ভূমিরূপটা থাকা এখানে বাধা পেয়ে আবার দিক পরিবর্তন করলো। আবার এখানে একটা বাধা আছে, এখানে বাধা আছে, যখন নদী এদিক দিয়ে আসলো, এরকম করে আসলো, তো আবার এদিক দিয়ে চলে গেল। তো এরকম সামনে বাধা পেলে নদী তার কি করে, গতিবেগ পরিবর্তন করে নেয়। এই দিক পরিবর্তন করার কারণে যে বাঁকের সৃষ্টি হয় তাকে বলা হয় নদীবাগ। ক্লিয়ার? তাহলে কি হলো, যে নদীর মধ্যগতিতে নদীর গতিবেগ না থাকার কারণে নদীর সামনে যখন কোনো বাধাপ্রাপ্ত হলে, নদীর গতিবেগ না থাকার কারণে সে তার দিককে সহজে পরিবর্তন করে যে বাঁকের সৃষ্টি করে তাকে নদীবাগ বা মিয়েন্ডার বলে। এক কথায় বললে নদীর আঁকাবাঁকা অংশকে নদীবাগ বা মিয়েন্ডার বলে। তারপর অশ্বক্ষুরাকৃতি হ্রদ এই মিয়েন্ডারের সাথে একদম ওতপ্রোতভাবে যুক্ত, মানে দুই ভাই একই, মানে যমজ ভাই। বাস এদের চেহারা আলাদা, একই, কিন্তু এদের কাজটা একটু আলাদা। খালি চেহারা এক, কিন্তু কাজের সৃষ্টি ভূমির একটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে যখন নদী মধ্যগতিতে বা নদীর মধ্যপ্রবাহে নদীবাঁকের সংখ্যা বেড়ে যায়, এই নদীবাঁকের সংখ্যা অত্যাধিক বাড়ার কারণে দুটি বাঁকের মধ্যবর্তী অংশটা কি হয়, পরিত্যক্ত বা ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়প্রাপ্ত হওয়ায় নদী কি করে, সোজা দিক দিয়ে চলে যায়। এই দুইটা বাঁকের মধ্যবর্তী অংশ ক্ষয়প্রাপ্ত হলো, এই নদী একদম সোজা মধ্য অংশ দিয়ে চলে যায়। চলে গিয়ে যে বাঁকের সৃষ্টি করে, ঘোড়ার খুরের মতো যে বাঁকের বা বিলের সৃষ্টি করে, নদী চলে গিয়ে যে ঘোড়ার খুরের মতো বিলের সৃষ্টি করে, যে ঘোড়ার খুরের মতো বিলের সৃষ্টি, বিল মানে হচ্ছে হ্রদের সৃষ্টি করে, যে ঘোড়ার খুরের মতো হ্রদের সৃষ্টি করে তাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। কারণ ঘোড়ার হ্রদটি দেখতে বা বিলটি দেখতে ঘোড়ার খুরের মতো, তাই একে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। একে বলা হয় কি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। কমপ্লিট। এবারে আমরা চলে আসব নদীর নিম্নগতি। তার আগে আরেকটা, যে
পল্ল ব্যঞ্জনী বা পল্ল পাখা কি, এই যে পল্ল সংখ্যাটা ছিল সেই পল্ল সংখ্যাটাই কিন্তু অ্যাকচুয়ালি পল্ল ব্যঞ্জনী বা পল্ল সংখ্যা। এখানে একটু খালি একটু চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, ওই ডেফিনেশনটায় যে নদীর উচ্চ গতিতে নদী যখন নিম্ন প্রবাহ মধ্য সমভূমির দিকে নেমে আসে, উচ্চ পার্বত্য অঞ্চল থেকে যখন সমভূমির দিকে নেমে এসে বিভিন্ন তার গতিবেগ কম হওয়ার কারণে বিভিন্ন ধরনের নুড়ি বালি কাঁকড় যখন সঞ্চয় করে যে পল্ল বা পাখার মতো, পল্ল বা পাখার মতো বা পাখার মতো পাখার মতো ভূমির উপর সৃষ্টি করে তাকে বলা হয় পল্ল ব্যঞ্জনী বা পল্ল পাখা। পল্ল ব্যঞ্জনী পল্ল পাখা কি, যে নদী যখন উচ্চ পার্বত্য অঞ্চল উচ্চ প্রবাহ থেকে নিচে সমতল ভূমির দিকে বয়ে আসে বা মধ্যপ্রবাহে নদীর গতিবেগ কমে যাওয়ার কারণে, যেটা বলছিলাম যে পল্ল ব্যঞ্জনী বা পল্ল পাখা কি, যে নদী যখন উচ্চ পার্বত্য অঞ্চল থেকে নদী যখন সমভূমির দিকে বা সমতল ভূমির দিকে নেমে আসে, তো নদীর গতিবেগটা কম হয়ে যায়। কম হওয়ার কারণ নদীর গতিবেগ কম হয়ে যায়, কম হওয়ার কারণে নদীর সাথে যে নুড়ি বালি কাঁকড়গুলো নদী যে বহন করে নিয়ে আসছিল সেগুলো সঞ্চয় করে যে ভূমির উপর সৃষ্টি করে, যে সঞ্চয় করে যে পাখার মতো ভূমির উপর সৃষ্টি করে তাকে পল্ল পাখা বা পল্ল ব্যঞ্জনী বলে। তার এটা কি হয়, যে পাখার মতো আকৃতি, যে ভূমিরূপটা গঠন করে সেটা দেখতে কি হয়, পাখার মতো, তাই একে পল্ল ব্যঞ্জনী বা পল্ল পাখা বলা হয়। তারপর আমরা চলে আসবো নিম্নগতি প্লাবনভূমি। প্লাবনভূমিটা কিছু না, প্লাবনভূমিটা কি, যে নদীর নিম্ন প্রবাহে যখন জল ধারণ ক্ষমতা কমে যায়, নদীর নিম্ন প্রবাহে যখন জল ধারণ ক্ষমতা কমে যায়, এই কমে যাওয়ার কারণে কি হয়, যে নদীর দুকুল ছাপিয়ে, এটা নদীটা যখন এখানে নিম্ন গতিতে চলে আসলো নদীটা একেবারে, তো এখানে কি হয় নিম্ন গতিতে নদীর গতিবেগ একদমই মানে কমে যায়, পুরা কমে যায়। তো কমে যাওয়ার কারণে নদীর দুকুল ছাপিয়ে প্লাবিত হয়। এই দুই কুল ছাপিয়ে কি হয়, প্লাবিত হয়। দুকুল বরাবর প্লাবিত হয়ে নদীর সাথে বাহিত সূক্ষ্ম নুড়ি বালি কাঁকড় সঞ্চিত হয়ে যে ভূমির উপর সৃষ্টি করে তাকে বলা হয় প্লাবনভূমি। প্লাবনভূমি কাকে বলে, যে নদীর দুকুল বরাবর নিম্ন প্রবাহে যেখানে নদীর গতিবেগ একদমই থাকে না, বর্ষাকালে কি হয়, নদীর তখন জলটা বেড়ে যায়, নদীর জলটা বেড়ে যায় আর গতিবেগটা কমে যায়। তো এই গতিবেগ কমার কারণে আর নদীর জল, বর্ষাকালে জল তো বাড়বেই, বর্ষাকালে নদীর নিম্ন প্রবাহে নদীর গতিবেগ কমার কারণে আর বর্ষাকালে জলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কি হয়, দুকুল ছাপিয়ে প্লাবিত হয়। এই নদীর দুকুল ছাপিয়ে প্লাবিত হয়, আর তার সাথে যে নদীর সাথে যে বাহিত সূক্ষ্ম নুড়ি বালি কাঁকড়গুলো সেগুলো সঞ্চিত হয়ে কি করে, যে ভূমিরূপের সৃষ্টি করে, দুপাশেই যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে বলা হয় প্লাবনভূমি। তাকে কি বলা হয়, প্লাবনভূমি। তারপর চলে আসলো স্বাভাবিক বাঁধ, সেম ওইটা জিনিস। এটা জিনিসে কি হয়, এখানে যে যখন নদীতে দেখবে যে নদীতে যখন বন্যা হওয়ার কারণে কি হয়, এই দুকুল বরাবর এই সেই নুড়ি বালি কাঁকড়গুলো সঞ্চিত হয়ে উঁচু বাঁধের সৃষ্টি করে তাকে বলা হয় স্বাভাবিক বাঁধ। তাহলে বন্যার সময় নদীর জলে নদীর দুকুল বরাবর নুড়ি বালি কাঁকড় প্রভৃতি সঞ্চিত হয়ে যে উঁচু বাঁধের সৃষ্টি করে তাকে বলা হয় স্বাভাবিক বাঁধ।
তাকে বলা হয় স্বাভাবিক বাঁধ। এই তিনটা ভূমিরূপ খুবই গুরুত্বপূর্ণ, মানে ইম্পর্টেন্ট। তোমাদের 2 মার্কের জন্য এখান থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে যে স্বাভাবিক বাঁধ দিয়ে দিল, স্বাভাবিক বাঁধ বা প্লাবন ভূমি 2 মার্কের জন্য দিতেই পারে। আর এই তিনটা ভূমিরূপ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখান থেকে তোমার নদীর মিয়েন্ডার, অশ্বক্ষতি রোগ, প্লাবন ভূমি, পল্লবঞ্জনী, এই কয়েকটা কোশ্চেন তোমাদের এখানে যে ভূমিরূপ খুব গুরুত্বপূর্ণ, এগুলো 2 মার্কের আসে, আবার যদি বড় কোশ্চেনেও আসে। তাহলে বদ্বীপটা কি আমাদের হয়ে গেল? প্লাবন ভূমি, স্বাভাবিক বাঁধ, এবারে বদ্বীপ। বদ্বীপটা কি? যে এই নদী এখানে চলে আসলো একদম নিম্ন প্রবাহে, এখানে একদম এর কি গতিবেগ থাকে না, গতিবেগ না এই মোহনার সন্নিকটে, এটা মোহনা ধরলাম, এর সন্নিকটে নদীর গতিবেগ না থাকার কারণে নদী তার সাথে যে নুড়ি বালি কাঁকর এগুলো বয়ে নিয়ে আসে, নুড়ি বালি কাঁকর বয়ে নিয়ে আসে, সেগুলো সঞ্চিত হয় এই জায়গাটায়। এটা মোহনার আগে এখানে সঞ্চিত হয়ে, যে গ্রিক শব্দ ডেল্টা বা মাত্রাহীন বয়ের মতো, মাত্রাহীন বয়ের মতো, এরকম মাত্রাহীন বয়ের মতো যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে বলা হয় বদ্বীপ, তাকে বলা হয় বদ্বীপ। তাহলে বদ্বীপ কাকে বলে? যে মোহনার সন্নিকটে যেখানে নদীর গতিবেগ একদমই থাকে না, যেখানে নদীর গতিবেগ একদমই থাকে না, নদীর সাথে বাহিত নুড়ি বালি কাঁকর গুলি সঞ্চিত হয়ে যে মাত্রাহীন ব অক্ষরের মতো ভূমিরূপের সৃষ্টি করে, যে মাত্রাহীন ব অক্ষরের মতো ভূমিরূপের সৃষ্টি করে তাকে বলা হয় বদ্বীপ।